আমরা এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে একটা ফাইল কিভাবে সেভ করে। মজার ব্যাপারটা দেখেন, আপনি অলমোস্ট হিউজ কাজ জানেন, কিন্তু আজকে আপনাকে শেখানো হচ্ছে কিভাবে ফাইল সেভ করে। নর্মালি একটা উদাহরণটা এরকম হতে পারে, ধরেন এখানে একটা ফাইল দেখতে পাওয়া যাচ্ছে, কোথায় এই একটা সিবি দেখা যাচ্ছে, অন্য একজনের একটা সিবি। এখন এই সিবিটা যদি আপনি নিজের জন্য করতে চান, তাহলে কি করবেন? তাহলে নিশ্চয়ই আপনি যখন এই ফাইলটা পাচ্ছেন, এটাকে আপনি এখন কপি করবেন, Ctrl+C Ctrl+V। দেখেন কপি করার ফলে আমার কাছে আরেকটা কপি হয়ে গেছে। আমরা একটু পরীক্ষা করে দেখি, এটাকেও ক্লোজ করে দেই, সাকিব সিবি ওপেন করে দেখি, ওটা যদি নষ্ট হয়ে না থাকে আগের মতোই থাকবে, দেখুন ঠিক আছে। তারপরে মারুফ সিবিটা ওপেন করে দেখি, দেখেন মারুফের জন্য আলাদাভাবে তৈরি হয়েছে। এটা দ্বারা আমরা কি করতে পারি তাহলে? যখন আমরা কোনো একটা ফাইল ধরেন কোনো একটা ফরম্যাটিং, আসলে আমাদের সময় বাঁচানোর জন্য আমরা কি করি, যে কোনো কাজের রেডিমেড ফরম্যাটিং খুঁজি। ধরেন একটা সিবি ফরম্যাট, একটা অ্যাপ্লিকেশনের ফরম্যাট, একটা চিঠির ফরম্যাট, অনেক রকমের ফরম্যাট থাকতে পারে, তাই না? আমরা আসলে ওই ফরম্যাটগুলো খুঁজে সেটার উপরে জাস্ট এডিটিং করি, কিন্তু পূর্বের যে ফাইলটা আছে সেটাকে আবার নষ্ট হতে দিতে চাই না। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ফাইলটা ওপেন করার সাথে সাথেই মনে থাকতেই আপনি সেভ করে নেবেন নতুনভাবে। বুঝতে পারছেন? সেভ করে নিলে আপনার আগের ফাইলটা ক্লোজ হয়ে যাবে, তারপরে আপনি নতুনভাবে কাজ শুরু করতে পারতেছেন। মানে প্রথম ধরে Ctrl+C Ctrl+V করে কপি পেস্ট করা লাগতেছে না। বুঝতে পারছেন? তাহলে এই বিষয়টা একটু চমৎকার। আচ্ছা, এখানে আরও একটা কথা বলি। ধরুন আমি Ctrl+N বাটন চেপে নতুন একটি ডকুমেন্ট নিলাম, অথবা ডকুমেন্টটা আমরা অনেক সময় এখানে যাই নিতে পারি, অর্থাৎ ফাইলে যাই আর কি। হ্যাঁ, ফাইলে যাওয়ার পর দেখেন ব্লাঙ্ক ডকুমেন্ট। এখন আমাদের এই ব্লাঙ্ক ডকুমেন্টটা কি কোথাও সেভ আছে? কোথাও কিন্তু সেভ নেই। আমি লিখলাম, এইখানে যাওয়ার পরে দেখেন সেভে চাপ দিলে এই যে সেভ হওয়ার জন্য প্রশ্ন করতেছে। তো নতুনভাবেও যখন আপনি কোনো ফাইল আপনি Ctrl+S চাপলেও দেখেন, Ctrl+S চাপলাম, এই যে সেভ করার জন্য বলতেছে। তো অবশ্যই আপনাকে সেভ করে নিতে হবে। এখানে মোর লোকেশনে চাপ দিবেন, এরকম ফাংশনে নিয়ে যাবে। ওয়ান ড্রাইভ, এখানে ওয়ান ড্রাইভ দেখতে পাচ্ছেন, তাই না? ওয়ান ড্রাইভ কিন্তু এটা একটা ক্লাউড স্টোরেজ, মানে আপনার কম্পিউটারের স্টোরেজ না। এটাও গুগলের ড্রাইভ আপনি চিনেন, তাই না? গুগলের ড্রাইভের মতন মাইক্রোসফটের ড্রাইভ হচ্ছে ওয়ান ড্রাইভ। যেরকম আপনার টেরাবক্স একটা ড্রাইভ, বিভিন্ন রকমের ড্রাইভ আছে, বিভিন্ন কোম্পানির ড্রাইভরা থাকে। তো কম্পিউটারের ড্রাইভ হচ্ছে ওয়ান ড্রাইভ। তো এটাও লিমিটেশন আছে, এটা মনে হয় 10-15 জিবি হয়তো বা দেয়, আমি ঠিক জানি না কত জিবি। গুগল গুগল ড্রাইভ তো আপনাকে 15 জিবি দেয় একটা ইমেলে, তাই না, ফ্রিতে। তো এটা অনেক সময় ফিল আপ হয়ে গেলে আপনাকে প্রিমিয়াম নিতে হয়। ওয়ান ড্রাইভে ফাইল সেভ করলে কী সুবিধা? ওয়ান ড্রাইভে যদি আপনি ফাইল সেভ করেন, তাহলে এই ইমেলটা যত জায়গায় লগ ইন করা থাকবে আপনি আপনার ফাইলগুলো দেখতে পাবেন। ঠিক আছে? আবার অ্যাক্সেস দেওয়া যায় ফাইলগুলো। অ্যাক্সেস মিনস হচ্ছে আপনি এখানে দেখবেন যে শেয়ার অপশন আছে, তাই না? এখানে আপনি ইমেল আইডি দিয়েও শেয়ার করতে পারবেন, তবে এটা সেভ করতে হবে কোথায়? ওই যে ওয়ান ড্রাইভে সেভ করতে হবে। এখন আপনাকে আরও একটা জিনিস বলে দেই, আপনি যে এখানে যাওয়ার পরে যে সি ড্রাইভটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু ওয়ান ড্রাইভ হিসেবে কাজ করে। ঠিক আছে? আপনি এটার ভিতরে যত ফাইল রাখতেছেন আসলে সি ড্রাইভে যাচ্ছে। আপনি যখন এখানে ডেস্কটপে কোনো একটা ফাইল রাখেন, আপনি যখন ডাউনলোডে কোনো একটা ফাইল রাখেন, এগুলো সব অটোমেটিক ওয়ান ড্রাইভে আপলোড হয়ে যায় যদি আপনার ওয়ান ড্রাইভ অ্যাক্টিভ থাকে। ঠিক আছে? এখান থেকে তাহলে আপনি দেখতে পাচ্ছেন সেভ দেওয়ার সময়, তাহলে একটু খেয়াল করবেন আপনি কি ওয়ান ড্রাইভে কোথায় গেল সেভ দিলে এই যে ওয়ান ড্রাইভে সেভ হচ্ছে নাকি আপনার কম্পিউটারে সেভ করতে চাচ্ছেন, এই জিনিসটা কিন্তু নিশ্চিত করতে হবে। অনেক সময় কি করে, ওয়ান ড্রাইভে ক্লিক করে, এদিকে দেখেন আরও ড্রাইভ দেখাচ্ছে, আপনি এদিকে গেলে কিন্তু যে ড্রাইভগুলো পাচ্ছেন এটা কিন্তু ওয়ান ড্রাইভের আওতায় আছে। এখানে সেভ করলে আপনি আপনার এটা আপনার কম্পিউটারে হয়তো পাবেন না। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন।
এই যে ব্রাউজারে গিয়ে আমি আবার লোকেশন ডেস্কটপ বা কোথায় সেভ করতে চাই সেখানে গিয়ে ফাইলটা সেভ করতে পারি। এটা গেল। আরেকটা ব্যাপার দেখাচ্ছি। মনে করেন আপনি একটা ডকুমেন্ট তৈরি করছেন, এই ফাইলটা ধরেন আপনি কাউকে পাঠাচ্ছেন, পাঠানোর পরে ধরেন সে যদি ফোনে দেখতে চায়, তাহলে তার ফোনে তো মাইক্রোসফট ওয়ার্ড নাই, তাহলে আপনার এই জিনিসটা সাপোর্ট করবে না। আবার অনেক সময় হয় কি, আপনি ধরেন বিভিন্ন রকম স্টাইলিশ ফন্ট ইউজ করছেন আপনার এটাকে ফরম্যাটিং করার জন্য। এখন ওইখানে যদি ওই ডিভাইসে যদি আপনার যে ব্যবহার করা নতুন একটা ফন্ট এটা যদি ওর কাছে না থাকে, তাহলে আপনার ডিজাইনটা ভেঙে যাবে। তো তাহলে কি হলো, আপনি চাচ্ছেন যে এটা সম্পূর্ণ কোয়ালিটি নিয়ে তার কাছে যাক, কিন্তু যেই ডিভাইসে যাক, যেই মাধ্যমে যাক, যেন হুবহু জিনিসটা তার কাছে যায়। ঠিক আছে? তো আমরা এখন দেখতে পাচ্ছি এটার মধ্যে অনেকগুলো পেজ দেখা যাচ্ছে, প্রায় 6টা পেজ আছে, সবগুলো একটা ফাইলের মাধ্যমে যাবে। আপনি এবার দেখেন, ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে সেভ এজে চাপ দিতে হবে। সেভ এজে চাপ দেওয়ার পরে আপনি যাবেন হচ্ছে ব্রাউজে, কিন্তু একটু খেয়াল করে দেখবেন এখানে সেভ এজ টাইপ, অর্থাৎ ফাইলটার টাইপ কি, ওয়ার্ড ডকুমেন্ট, যেটা লাস্টে DOCX এরকম না, কিন্তু এখানে ক্লিক করলে আপনি আরও কিছু এক্সটেনশন পাবেন। এখানে দেখেন PDF নামক একটা ফরম্যাটিং আছে। আপনি এই ফাইল ফরম্যাটিংটা PDF এক্সটেনশনে যদি রাখেন, এবার ডেস্কটপে সেভ করি মারুফ সিবি নামে, একটু লোডিং হচ্ছে, ফাইল বেশি তাই। ওকে, আমার ফাইলটা দেখেন, এখন আর এটা ওয়ার্ড ডকুমেন্টের কোনো কিছু না দেখায় এটার পাশে উঠছে PDF। এখন এটা ওপেন করলে কোথায় যাবে? ওপেন করলে দেখুন এটা কোনো একটা ব্রাউজারের মাধ্যমেও প্রিভিউ দেখাবে। তো এটা দেখেন ব্রাউজারের মাধ্যমে গেছে, আমার ফরম্যাটিংয়ে কোনো প্রকার কোনো পরিবর্তন হয় নাই। আপনি PDF ফাইল পূর্বে থেকে চিনতেন? PDF ফাইল হচ্ছে এমন একটা সিস্টেম যেটা হচ্ছে দেখেন, এটা আমি যত জুম করব ফাটবে না, এমনকি লেখাগুলো এখানে সিলেকশন পর্যন্ত করা যায়, কিন্তু আপনি এটার কোনো প্রকার ফরম্যাটিং নষ্ট হবে না। ঠিক আছে? আচ্ছা, ধরেন আমরা কোনো ডকুমেন্ট হোয়াটসঅ্যাপে পাঠাইলাম, এটা সাইজ ছিল ধরেন 5 MB, আপনি যখন হোয়াটসঅ্যাপে পাঠান এটা হয়ে যায় 300 KB। আপনি যখন সেম জিনিসটা ইমুতে নর্মালি পাঠাবেন, SD না পাঠিয়ে নর্মালি পাঠাবেন, এটা হয়ে যাবে 30-35 KB। ঠিক আছে না? তার মানে আমরা যে কোনো মাধ্যমে যখন কাউকে কোনো ফাইল ট্রান্সফার করি, তখন এটারে কম্প্রেস করে ফেলে, মানে কমাই ফেলে। এখন বেশিরভাগ ধরেন কোম্পানি বলেন, বিদেশে কোনো ডকুমেন্ট যদি পাঠাতে বলে, সবার একটাই কথা, PDF ফরম্যাট করে পাঠান, PDF ফাইল করে পাঠান। ঠিক আছে? তো PDF ফাইলটা আপনি এভাবে করে পাঠাইতে হবে। যে কোনো ফাইলকে আপনি এবার এই PDF ফাইলটা আপনি যেভাবে পাঠান, ইমেলে পাঠান, মেসেঞ্জারে পাঠান, হোয়াটসঅ্যাপে পাঠান, ইমুতে পাঠান, এটা কিন্তু অক্ষতই থাকবে, এটার কোনো ফাইল নষ্ট হবে না। ঠিক আছে? তো আপনি অলরেডি জানলেন ওয়ার্ডে বা ইয়েতে। আপনাকে আরেকটা জিনিস আমি দেখাই ফেলি, পাওয়ার পয়েন্টে আরও চমৎকার কিছু ফাইল সেভিং সিস্টেম আছে। দেখা যাক কোন একটা ডিজাইন কি আছে এখানে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আমাদের এখানে 3টা ডিজাইন দেখা যাচ্ছে, তাই না? তার মানে 3টা স্লাইড। এখান থেকে আমরা কীভাবে সেভ করতে পারি একটু দেখি। প্রথমে ফাইলে যেতে হবে, ফাইলে যাওয়ার পরে দেখেন এখানে সেভ এজে ক্লিক করতেছি, ব্রাউজে যাচ্ছি। ব্রাউজে যাওয়ার পরে আমরা নর্মালি পাওয়ার পয়েন্টের প্রজেক্টগুলোকে .pptx অর্থাৎ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আকারে পাই, যেগুলোকে এডিটিং করা যায়। আপনি এখানে ক্লিক করলেই, মনে আছে আপনার গুগল থেকে যখন আপনি ছবি ডাউনলোড করেন তখন আপনি JPG, PNG এগুলো ডাউনলোড করেন, এবং আপনার নিশ্চয়ই এটাও মনে আছে পাওয়ার পয়েন্টে কাজ করার সময় আপনি GIF ফরম্যাট খুঁজছিলেন, যেটা অ্যানিমেটেড জিপ ফরম্যাট, তাই না? এগুলো পাইছেন। এবার দেখেন আমি JPG আকারে ছবি সেভ করতে চাচ্ছি, ক্লিক করলাম JPG-তে। এবার তাও ডেস্কটপে সেভ করি, ধরেন আমি এখানেও 01 দিলাম আর কি, পূর্বে থেকে আসে মনে হচ্ছে, টেস্ট 1 দিলাম। ওকে, এবার সেভে চাপ দিলে আপনাকে আরেকটা প্রশ্ন করবে, দেখেন
সবগুলোকেই সেভ করতে চান নাকি শুধু একটাই সেভ করতে চান? তো আপনি যদি শুধুই ওয়ান কপি সেভ করতে চান তাহলে জাস্ট দিস ওয়ান চাপ দিবেন। আর যদি না সবগুলোই সেভ হবে তাহলে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, ফোল্ডার ক্রিয়েট হয়ে সবগুলো এক চাপে ছবি আকারে সেভ হয়ে যাবে। দেখেন আমি জাস্ট এটা সেভ করছি, তাহলে কি দেখা দেখি, এই যে টেস্ট ওয়ানে এই ছবিটা সেভ হয়ে গেছে। এখন আমরা একটা ছবি আকারে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখন কথা হচ্ছে এটাকে এখন আমি যদি কাউকে পাঠাই রেজলিউশন ফেটে যেতে পারে। আবারও এখানে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে আবারও ফাইল সেভ এজে যাই, এক্সটেনশনের এখানেও আপনি পিডিএফ পাবেন। পিডিএফ করলে কি হবে তাহলে? পিডিএফ করলে হবে আপনার এখানে যতগুলো আছে প্রতিটা আলাদা আলাদা পেজ হয়ে যাবে, পেজ হয়ে সেভ হবে পিডিএফ আকারে। তো বুঝতে পারলেন, আপনি এটাকে যদি এইচডি কোয়ালিটি পাঠাতে চান তাহলে পিডিএফই পাঠানো উচিত, তাহলে মোবাইলেও দেখতে পারবেন, একটা বিষয়। আবার আপনি নিশ্চয় জানেন যে অ্যানিমেশনগুলো কীভাবে সেভ করে, এখান থেকে ভিডিও আকারে সেভ করা যায়, এই যে MP4, তাই না? অনেকভাবে সেভ করা যায়, এখানে উইন্ডোজ মিডিয়া আছে, এটা দিয়েও আসলে ভিডিও সেভ করা যায়। তো এক্সটেনশনগুলো আসলে আপনারা যখন নিজে নিজে আরও অ্যাডভান্স কাজ শিখবেন, এই যে উইন্ডোজ মিডিয়া ভিডিও, MP4 ভিডিও, এগুলো সব ভিডিও ফরম্যাটিং। আপনি যখন আরও অ্যাডভান্টেজ কাজ শিখবেন তখন দেখবেন যে বিভিন্ন ফরম্যাটিংগুলো কীভাবে কাজ করে। তো আপাতত আমাদের লাগতেছে না। ওকে, আপনাকে এবার আরেকটা জিনিস দেখাই। আরেকটা ব্যাপার দেখাচ্ছি, সেটি হচ্ছে ধরেন অনেকগুলো ছবি আমি বললাম যে আপনাকে বলা হলো যে এখনই পিডিএফ করে পাঠাও। এখন আপনার কাছে কম্পিউটার নাই, আপনি প্রস্তুতি নাই, কোনো কিছু নেই, এখনই পাঠাইতে হবে। এখন ফাইলগুলো আপনার মোবাইলের মধ্যে আছে, এখন আপনি পিডিএফ করে পাঠাবেন কিভাবে? তো এটা দেখেন আপনার লাইফে হয়তো বা কাজে লাগবে বেশি। ক্রম বাজারে যাবেন, আপনার কাছে কি আছে? আপনার কাছে আসলে ছবি আছে, তাহলে লিখেন ইমেজ। কি করতে হবে? টু পিডিএফ কনভার্ট করতে হবে, মানে আমরা ইমেজটাকে পিডিএফে কনভার্ট করব। তো এটা যখন লিখে সার্চ দিবেন আপনি অনেকগুলো ওয়েবসাইট পাবেন, যে কোনো একটাতে করে ফেলা যায়। তো আমি যাই হোক একটাতে ঢুকলাম, এটা স্মল পিডিএফ নামক একটা ওয়েবসাইট। ওরা লগইনটাকে মাস্ট রিকোয়ার করে। ওকে, লগ ইন করে নেবেন যে কোনো একটা আইডি, গুগল দিয়ে লগ ইন করে নেবেন আর কি, কারণ এরা বেশিরভাগ অ্যাডভার্টাইজিং কিংবা প্রিমিয়ামভাবে জিনিসগুলো সার্ভিস করে। ওকে, আপনি দেখেন এখানে চুজ ফাইল ক্লিক করেন। চুজ ফাইল করার পরে আপনি ধরেন এই ফাইলটা, এই ফাইলটা, এই ফাইলটা, এবং এখানে অনেক রকমের ফাইল, যে কোনো ফাইল আসলে আপলোড দেওয়া যায়, ঠিক আছে। তো আমি আপলোড দিলাম, দেখেন ফাইলগুলো এখানে চলে আসছে। আমরা চাইলে আরও ফাইল দিতে পারবো, মানে একবারেই দিতে হবে তা না, আমরা বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে আলাদা আলাদাভাবেও দিতে পারি। ওকে, ধরা যাক এই ছবিটা সবার উপরে আসবে, দেখেন এটাকে টেন এখানে বসাইতে পারি, এটাকে টেনে এটা করতে পারি। এটা কিন্তু আপনি মোবাইলেও করতে পারবেন, কারণ এটা একটা ওয়েবসাইট মাত্র। তো এটাকে সেভ করার সময় আপনি একটা বিষয় খেয়াল করতে পারেন, এগুলো আসলে সবগুলো এখানে বিভিন্ন রকম সাইজ আছে, এগুলোকে দেখেন ঘোরানো যায়, বিভিন্ন সেটিংস আছে, ঠিক আছে। আপনি এগুলো একটু এক্সপ্লোর করলে বুঝতে পারবেন। তো আমরা যে জিনিসটা একটু খেয়াল করি সেটা হচ্ছে A4 সাইজ হয়ে গেছে প্রতিটা পেজ, আমরা এটাকে অটো করে দিব, তাহলে যেই পেজটা যেই সাইজ ঠিক ওই সাইজটাই হবে। তো যাই হোক, আমরা ফিনিশে ক্লিক করতেছি, ফিনিশে ক্লিক করতেই এটা পিডিএফে কনভার্ট হয়ে যাচ্ছে। খুব সামান্যই টাইম নেবে, বেশি টাইম নেবে না। দেখুন অলমোস্ট রেডি। এখানে চাইলে আপনি ফাইলটার নাম লিখে রাখতে পারেন, আমরা ধরেন পিডিএফ টেস্ট লিখি। তো এটাকে এবার আমরা রিনেম করে নিলাম। ওকে, এটাকে ডাউনলোড করতে চাচ্ছি, জাস্ট ডাউনলোডে চাপ দেন, দেখেন ডাউনলোড হয়ে গেছে গা। এবং দেখতে পাচ্ছেন যে এই যে একটা ছবি, দুইটা ছবি, দেখছেন চমৎকার না? এটা আমি কিসে করলাম? কোনো সফটওয়্যার ইউজ করে নেই, সরাসরি ওয়েবসাইটে গেছি, সেখান থেকে এটাকে কনভার্ট করে নিছি। তো আশা করি এই জিনিসটা আপনাকে বেশি উপকারে দিবে। আপনাকে আরও একটা জিনিস দেখাচ্ছি, এখন যেটা করলাম তার বিপরীত। ধরেন আপনার কাছে কোনো একটা পিডিএফ ফাইল আসছে, এটাই ধরা যাক আর কি। এখন এখান থেকে ছবিগুলোকে আবার আলাদা করা দরকার, তখন কি করবেন? আপনি কি স্ক্রিনশট নেবেন?
স্ক্রিনশট নিলেও হয়। স্ক্রিনশট নেওয়ার পরে আপনাকে আবার এটা ক্রপ করতে হয়, কিন্তু রেজলিউশনটা তো সেম থাকবে না। আপনি এবার উল্টা দিকে ঘুরাই দেন, পিডিএফ টু ইমেজ অথবা জেপিজি, আপনি যাই লিখেন। জেপিজি কেন লিখছে আমরা জানি, একটা ছবির ফরম্যাটিং কী হয়, জেপিজি হয়। দেখেন পিডিএফ টু জেপিজি কনভার্টার, ওকে ফাইন। যাচ্ছি, আমাদের এটা কোথায় ছিল ডাউনলোডে, এই তো পিডিএফটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখেন এবার পিডিএফ থেকে ইমেজে ভেঙে যাচ্ছে গা। তো সামান্য একটু টাইম নেবে, এটা অনলাইনে প্রসেস হচ্ছে। অলমোস্ট আমাদের সামনে চলে আসছে, আপনি দেখতে পাচ্ছেন। এবার আমি কনভার্টিংয়ে চাপ দিচ্ছি একটু। কনভার্টিংয়ে চাপ দিলেই এটা তাও একটু সামান্য টাইম নেবে। এই তো দেখতে পাচ্ছেন প্রতিটা ইমেজকে আলাদা আলাদা করে ভেঙে দিছে। আমি চাইলে প্রতিটা ছবির পাশে আলাদা ডাউনলোড বাটন আছে, জাস্ট ক্লিক করলেই হয়ে যাচ্ছে। ও সরি, হ্যাঁ ঠিক আছে। আবার এতগুলা আমি চাইলে অন্যভাবেও ডাউনলোড করে নিতে পারি, জিপ ফাইল আকারে। এটাতে জাস্ট চাপ দিলে 7টা ফাইল এক ক্লিকে ডাউনলোড হয়ে যাবে। তো এই ক্ষেত্রে জি ফাইলটা ভাঙতে হয় আর কি। তো আমি ফোল্ডারে গিয়ে দেখি ট্রাই করে। দেখুন এই দুটাতে আমি চাপ দিয়েছিলাম, দুটো আলাদাভাবে ডাউনলোড হয়েছে ইমেজ, কিন্তু জি ফাইলটা ডাউনলোড করার ফলে এটা এমন হয়েছে। এটাতে ঢুকলেই দেখবেন যে সবগুলো ফাইল আসলে ছবি আকারে ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এটাকে আবার ভাঙা যায়। আপনি এটার উপর রাইট ক্লিক করে এক্সট্রাক্ট অলে চাপ দিলে, এক্সট্রাক্ট অলে চাপ দেন, দেখেন ফোল্ডারটা আলাদা হয়ে গেছে। তাহলে আপনার পিডিএফ ফাইলে যতগুলো ছবি ছিল সবগুলো আলাদা হয়ে গেল কি না। তো আশা করি আপনাকে এটা অনেক বেশি উপকারে দিবে। আপনার জন্য আরও একটা কথা আছে, আপনার লাইফটাকে আরও একটু ইজি করতে চাই। ধরা যাক আপনার হাতে কিছু ডকুমেন্ট আছে কাগজ আকারে, কিন্তু আপনি এগুলোকে স্ক্যান করতে হবে। এখন স্ক্যান করার জন্য তো আপনার স্ক্যানার লাগবে, কম্পিউটার লাগবে, তাই না? এখন আপনার হাতে থাকা ফোনটা ব্যবহার করে কীভাবে আপনি স্ক্যান করবেন, এখানে সার্চ করে দেখাচ্ছি আমি, আসে কিনা দেখি। সিএম স্ক্যানার নামক সিএম স্ক্যানার নামক একটা মোবাইল অ্যাপ্লিকেশন আছে, বুঝছেন? আচ্ছা, এটা মনে কম্পিউটারও আছে। যাই হোক, ছবিটা দেখাচ্ছি, এটা প্লে স্টোরে পাবেন। ঠিক আছে, প্লে স্টোর থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এটাতে ঢুকলেই বুঝতে পারবেন আসলে কি করা লাগবে। এটাতে ঢোকার পরে ছবি তোলার অপশন আছে। সিঙ্গেল ফাইলের ছবি তোলা যায়, আবার মাল্টিপল ছবি তোলা যায়। এটাতে জাস্ট ছবি তুললে অটোমেটিক কী করে, এটাকে এনহ্যান্স করে। ধরেন আপনার ফাইলটা আপনি অনেক বাঁকা করে ছবি তুলছেন, কিন্তু এটাকে সে কোনা কোনা ধরে অটোমেটিক ক্রপ করে ফেলবে খুব সুন্দরভাবে, আপনাকে কিছুই করা লাগবে না। আপনি জাস্ট কাগজটা রাখবেন, ছবি তুলে সামনের দিকে চলে যাবেন, অটোমেটিক সে কালার ঠিক করে ফেলবে, তারপরে সোজা করে ফেলবে, এবং ছবি যদি ঝাপসাও হয় এটাকে এনহ্যান্স করে এটাকে অনেক বেশি ক্লিয়ার করে ফেলে। এটার মধ্যে এআইও আছে। এবার এখান থেকে আপনি ছবি জেপিজি আকারেও কনভার্ট করতে পারবেন, পিডিএফ আকারেও কনভার্ট করতে পারবেন। আপনি এটা এখনই ডাউনলোড করে এটা আপনার ফোনে এক্সপ্লোর করেন। যদি আপনি এটা বুঝতে না পারেন কি করবেন, সিএম স্ক্যানার কীভাবে ব্যবহার করতে হয় ইউটিউবে একটা ভিডিও দেখে নেবেন। ঠিক আছে, সিএম স্ক্যানার টিউটোরিয়াল লিখে সার্চ দিবেন, আপনি যে কোনো ভিডিও পাবেন, একটু দেখে নিলে এটার ব্যবহারটা বুঝে যাবেন। দেখবেন আপনার লাইফটা কতটা ইজি হয়ে যাচ্ছে। এটা সর্বোপরি কখন প্রয়োজন হয়, আপনি যখন চাকরিতে যাচ্ছেন, আপনার অনেকগুলো ডকুমেন্টস এখনই পিডিএফ আকারে পাঠাইতে হবে, তখন আপনি কম্পিউটার দোকানে না গিয়ে এটা দিয়ে স্ক্যান করে ফেলবেন। আপনি একটা পাসপোর্ট স্ক্যান কপি পাঠানো দরকার, কোথাও যাওয়া লাগবে না, জাস্ট ক্লিক করে ইয়ে করে ফেলবেন। আরও মজার পার্ট হচ্ছে এই সফটওয়্যারটা ব্যবহারের মাধ্যমে, ধরেন আপনি পড়াশোনা করতেছেন, আপনার বন্ধু থেকে আপনি বিশাল একটা নোট পাইলেন। ঠিক আছে, এগুলোকে আর কি বলে, হ্যাঁ, আপনি ধরেন অনেক দিন ক্লাস করেন নাই, অথবা ইম্পর্টেন্ট নোটস এগুলো কালেক্ট করবেন। এখন ধরা যাক ওর খাতার ভিতরে প্রায় 200-300 পাতা আছে। এখন এতগুলো আপনি ফটোকপি করে তো আপনার কুল পাবেন না, অর্থাৎ সময় সাপেক্ষ ব্যাপার, এবং আপনার সেই বন্ধু ফাইলটা মানে খাতাগুলো পুরো নোটটা নিয়ে যেতে দিচ্ছে না। তখন আপনি চাইলে 10 মিনিট টাইম দিয়ে স্ক্যানার দিয়ে প্রতিটা জাস্ট ছবি তুলে তুলে চলে যাবেন, অটোমেটিক আপনাকে পিডিএফ ফাইল তৈরি করে দিবে একদম ক্লিয়ার। বুঝতে পারছেন, যেটা আপনি কম্পিউটার দিয়ে স্ক্যানার করার মতন কোয়ালিটি আপনাকে দিবে। তো এই বিষয়টা একটু এক্সপ্লোর করেন, আশা করি আপনার অনেক বেশি উপকারে আসবে।